ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। 9-10 ইন্টারভিউ কিন্তু শুরু হতে চলেছে, আর দেরি করবে না। সেই কারণে আমি আবার স্টাডি মেটেরিয়ালস গুলো দিতে শুরু করেছি এবং এগুলো প্রত্যেকের কাজে লাগছে। কালকে দিয়েছি একটা ভিডিও, সেখানে প্রচুর মানুষ দেখেছো এবং প্রত্যেকে প্রচন্ড উপকৃত হয়েছে বলে জানিয়েছো। প্রচুর পার্সোনাল মেসেজও এসেছে। এগুলোই চাই, পড়াশোনার মধ্যে থাকো, যে কোনো দিন কিন্তু খবর হয়ে যাবে যে ইন্টারভিউর ডেট চলে এসেছে। ওকে, আজকে সিচুয়েশন বেসড 5টি বিতর্কমূলক প্রশ্ন নিয়ে এসেছি। এই 5টি বিতর্ক ঘটিত কোনো কিছু উত্তর দেওয়া, যদি আগে থেকে প্রিপারেশন না নিয়ে যাও কিভাবে উত্তর দিতে হয়, তাহলে কিন্তু মুশকিলে পড়বে। তাই আজকে 5টি প্রশ্ন এবং সেগুলো বিতর্কমূলক প্রশ্ন, সেগুলোর আমি কি করে উত্তর দেব, কেমন? তোমরা এগুলোকে নোট ডাউন করতে পারো, পয়েন্টগুলো অ্যাটলিস্ট। যদি মনে করো যে পিডিএফ কালেক্ট করবে, এই নম্বর থেকে তোমরা পিডিএফও কালেক্ট করে নিতে পারো। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। কঠোর শিক্ষক নাকি নম্র শিক্ষক, কোনটি ভালো বলে আপনি মনে করেন? এই ধরনের প্রশ্নগুলো যখন হঠাৎ করে করবে না, আপনি কিন্তু ভাবার জায়গায় খেয়ে যাবেন, যদি আপনি আগের থেকে এই জিনিসগুলোকে ট্যাকেল করবার প্রিপারেশন না নিয়ে যান। ওকে, তাহলে কঠোর শিক্ষক ভালো নাকি নম্র শিক্ষক ভালো, এই ধরনের প্রশ্ন যখন আপনার আসবে, আপনি উত্তর কি দেবেন? স্যার, আমার মতে একজন ভালো শিক্ষক শুধু কঠোর বা শুধু নম্র হন এমন নয়, তিনি পরিস্থিতি অনুযায়ী দুটির মধ্যে ভারসাম্য বজায় রাখেন। সব থেকে আগে একটা কথা, এই যে কথাটা আপনি বলে দিলেন, ব্যাস আপনি কিন্তু সঙ্গে সঙ্গে সেফ জায়গায় চলে আসলেন, যে ভারসাম্য বজায় রাখে। শুধু নম্র হন না, শুধু কঠোর হন না, ভারসাম্য বজায় রাখেন। ওকে, শ্রেণীকক্ষে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং নিয়ম মেনে চলার ক্ষেত্রে শিক্ষককে অবশ্যই দৃঢ় হতে হবে, কিন্তু সেই দৃঢ়তা কখনোই ভয়ের পর্যায়ে, অপমানের পর্যায়ে বা কখনো শাস্তি নির্ভর হয়ে ওঠা উচিত নয়। অন্যদিকে একজন নম্র শিক্ষক শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শুনবেন, তাদের সমস্যাকে গুরুত্ব দেবেন এবং এমন একটি পরিবেশ তৈরি করবেন যেখানে শিক্ষার্থীরা নির্ভয়ে প্রশ্ন করতে পারে। তবে অতিরিক্ত নমনীয়তা অনেক সময় শৃঙ্খলা নষ্ট করতে পারে, তাই সেটি আমি হতে চায় না বা করতে চায় না। তাই একজন আদর্শ শিক্ষক এমন হবেন যিনি নিয়মের ক্ষেত্রে দৃঢ় কিন্তু আচরণে সহানুভূতিশীল। সব থেকে ভালো লাইন, নিয়মের ক্ষেত্রে দৃঢ়, আচরণে সহানুভূতিশীল, ধৈর্যশীল, মানবিক। শিক্ষার্থীরা যেন তাকে ভয় না পেয়ে সম্মান করে, সেটাই হওয়া উচিত একজন শিক্ষকের লক্ষ্য। যদি সংক্ষেপে বলতে হয়, কি বলবো? আমি তো বলেছি একটা বিস্তারিত বলবো, একটা সংক্ষেপে বলবো। সংক্ষেপে, শুধু কঠোর বা শুধু নম্র নয়, দৃঢ়তা এবং সহানুভূতির ভারসাম্য বজায় রাখতে হবে। আমি সেটারই চেষ্টা করব। আমি নিয়মে দৃঢ় হব, আচরণে হব সহানুভূতিশীল এবং ধৈর্যশীল। ওকে, পরবর্তী প্রশ্ন। শিক্ষার্থীর কাছে শিক্ষক কি কখনো ক্ষমা চাইতে পারেন? অবশ্যই পারেন। একজন শিক্ষক ও একজন মানুষ, তাই তার ভুল হওয়াটা খুব স্বাভাবিক একটি ব্যাপার। যদি কোনো কারণে তিনি ভুল তথ্য দেন, কোনো শিক্ষার্থীকে ভুল বোঝেন বা অনিচ্ছাকৃতভাবে কষ্ট দেন, তাহলে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া একজন প্রকৃত শিক্ষকের মহৎ গুণ। অনেকে মনে করেন ক্ষমা চাইলে শিক্ষকের মর্যাদা কমে যেতে পারে, কিন্তু স্যার আমি সেটা মনে করি না। আমি বাস্তবে বিষয়টি ঠিক উল্টোই মনে করি। একজন শিক্ষক যখন নিজের ভুল স্বীকার করেন, সেটা শিক্ষার্থীর কাছেও যদি হয়, তখন শিক্ষার্থীরা সততা, দায়িত্ববোধ এবং আত্মসমালোচনার মূল্য বোঝে। তারা বোঝে যে ভুলটাকে চালিয়ে দেওয়া ঠিক নয়, ভুলটাকে স্বীকার করাটাই হচ্ছে মূল্যবোধ। ভুল হওয়াটা কোনো অপরাধ নয়, ভুল বুঝতে পারা এবং তার সংশোধন করাটা যে গুরুত্বপূর্ণ, শিক্ষার্থীরা সেটা বোঝে। সংক্ষেপে যদি বলতে হয়, কি বলবো? স্যার, ভুল হলে শিক্ষকের ক্ষমা চাওয়া দুর্বলতা নয়, এটি সততা এবং দায়িত্বশীলতার পরিচয়। আমিও যদি ভুল করে থাকি এবং যদি ভুল সংশোধন ভুলটা বুঝতে পারি এবং ভুল সংশোধনকারী, আমিও অবশ্যই সেটি স্বীকার করব। ক্ষমা চাইতে হলে ক্ষমাও চাইব। ওকে, নেক্সট প্রশ্ন। পরীক্ষায় নম্বর বেশি গুরুত্বপূর্ণ নাকি শেখাটা বেশি গুরুত্বপূর্ণ? পরীক্ষার নম্বর অবশ্যই গুরুত্বপূর্ণ স্যার, কারণ এটি শিক্ষার্থীর অগ্রগতি মূল্যায়নের একটি মাধ্যম হিসেবেই তো আমরা ধরবো বা ধরি। তার জন্য নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নম্বরই শিক্ষার একমাত্র লক্ষ্য হবে এমনটা আমি মনে করি না। এই যে ব্যালেন্স, এই ব্যালেন্সটাকে রাখতে হবে, এই কথার মধ্যে এই ব্যালেন্সটা রাখতে হবে। একজন শিক্ষার্থীর প্রকৃত শিক্ষা তখন সম্পূর্ণ হয় যখন সে বিষয়টি বুঝতে পারে এবং বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। প্রত্যেকটি শিক্ষার যে টপিকগুলো রয়েছে আমাদের বাস্তব জীবনের সঙ্গে যুক্ত। যুক্তি দিয়ে চিন্তা করতে পারা, ভালো মূল্যবোধ গড়ে তোলা এবং সেই সমস্ত শিক্ষাকে বাস্তবে প্রয়োগ, এটা সবার আগে জরুরি। অনেক সময় দেখা যায় একজন শিক্ষার্থী বেশি নম্বর পেলেও বাস্তব সমস্যার সমাধান করতে পারে না। আবার তুলনামূলক কম নম্বর পাওয়া শিক্ষার্থী বাস্তব জীবনে অনেক বেশি দক্ষ হয়ে ওঠে। তাই একজন শিক্ষক হিসেবে আমার লক্ষ্য থাকবে শেখাকে গুরুত্ব দেওয়া, যাতে নম্বর তার স্বাভাবিক ফল হিসেবে আসে। সেই যে থ্রি ইডিয়টস এ কি একটা ছিল না, কবিল বানো
সাকসেস ঝাঁকমারকে আয়গা, এরকম কিছু একটা আর কি। হ্যাঁ, অর্থাৎ শেখাটা যদি পরিপূর্ণ হয়, সাকসেস কোনো না কোনোভাবে ঠিক চলে আসবে। কিন্তু শুধু নম্বরের পেছনে ছোটা যাবে না, যদিও নম্বরটাই আমাদের সাফল্যের মাপকাঠি হিসেবে ধরা হয়। কিন্তু যেহেতু শিক্ষার সঙ্গে বাস্তব জীবনের যোগ রেখেই সম্পূর্ণ সিলেবাস তৈরি হয়, তাই শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করলাম না, শুধু নম্বরে রেখে দিলাম না, এটাতে আমি ঠিক মনে করি না। তাহলে খুব সংক্ষেপে যদি বলতে হয়, তখন কি বলবেন? নম্বর গুরুত্বপূর্ণ স্যার, কিন্তু প্রকৃত শেখা এবং দক্ষতা অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত, অর্থাৎ দুটোকেই গুরুত্ব দেওয়া উচিত। নেক্সট প্রশ্ন, একজন শিক্ষক কি শিক্ষার্থীর বন্ধু হবেন? 2011 সালে যখন আমি টেট পরীক্ষা দিয়েছিলাম, আমাদের তো টেটে পাস না করতে পারলে সাবজেক্টের খাতা দেখা হয়নি, ঠিক আছে। তো মানে টেটে 1 নম্বরের জন্য হয়তো পাস করতে পারেনি, কিন্তু সাবজেক্টটা অসাধারণ দিয়েছে, তাদের সাবজেক্টের খাতা কিন্তু দেখা হয়নি। সেই হিসেবে এখনো পর্যন্ত এসএসসির সব থেকে টাফেস্ট নিয়মে কিন্তু পরীক্ষা আমরা দিয়েছি, ঠিক আছে। তো সেখানে একটি প্রশ্ন ছিল এই টেটের, যে শিক্ষার্থী হবে কার মতো, পিতার মতো, বন্ধুর মতো ইত্যাদি। তো সেখানে কিন্তু আমি বন্ধুর মতো করেছিলাম মনে হয়, এবং পিতার মতোতে ফুল মার্কস ছিল, বন্ধুর মতোতে মনে হয় পার্ট মার্কস ছিল 0.5, আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, এই শিক্ষক কেমন হবে, বন্ধুর মতো না পিতার মতো, বা বন্ধু হলেও কতটা বন্ধু, এই জিনিসগুলো কিন্তু গুবলেট করে দেয় অনেক সময়। এবং এক এক সময় মানে দেখুন, একজন ইন্টারভিউয়ার যিনি ইন্টারভিউ নিচ্ছেন, মানে তিনি মনে করতেই পারেন যে বন্ধুর মতো হবেন শিক্ষক, এবং তার পাশের আরেকটি টেবিলে আরেকজন ইন্টারভিউ দিচ্ছে, যেখানে তিনি মনে করতে পারেন যে না, এত বন্ধুত্ব টন্ধুত্ব ঠিক না, তিনি মনে করতে পারেন যে না, পিতার মতো হতে হবে ইত্যাদি, ঠিক আছে। তাহলে ব্যালেন্স রেখে উত্তর দিতে হবে এমন কিছু যেটাতে দুটোই ভারসাম্য বজায় থাকে। তাহলে শিক্ষক কি বন্ধুর মতো হবেন? এর উত্তর কি হবে? স্যার, একজন শিক্ষক শিক্ষার্থীর বন্ধু নন, কিন্তু অবশ্যই তাকে বন্ধু সুলভ হতে হবে। প্রথম লাইনেই বাজিমাত, একজন শিক্ষার্থীর বন্ধু নয় শিক্ষক, কিন্তু শিক্ষককে বন্ধু সুলভ হতে হবে। শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সম্পর্কের মধ্যে একটা পেশাগত দায়িত্ব এবং সীমারেখাও রয়েছে, তাই বন্ধু হয়ে যেতে পারেন না তিনি, বন্ধু সুলভ হতে পারেন। শিক্ষার্থীরা যেন নির্ভয়ে প্রশ্ন করতে পারে, নিজের সমস্যা জানাতে পারে এবং ভুল করলে সংশোধনের সুযোগ পায়, এমন পরিবেশ শিক্ষককে তৈরি করতে হবে। এই বন্ধু সুলভ পরিবেশ সৃষ্টি করতে হবে, কিন্তু বন্ধু হয়ে ঘাড়ে হাত দেওয়া যাবে না। এগুলো যেমন করতে হবে, একই সঙ্গে শৃঙ্খলা, নিয়ম, পারস্পরিক সম্মানও বজায় রাখতে হবে। যদি শিক্ষক শুধুই বন্ধুর মতো আচরণ করেন, তাহলে অনেক সময় শ্রেণীকক্ষের শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। আবার যদি অতিরিক্ত দূরত্বও বজায় রাখেন, তাহলে শিক্ষার্থীরা ভয় পাবে, তারা প্রশ্ন করবে না, তারা শিক্ষকের সঙ্গে মিশবে না ঠিকঠাক করে। তাই ভারসাম্য রক্ষাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ধরনের বিতর্কের একটাই চাবিকাঠি, ভারসাম্য বজায় রাখবো। ওকে, তাহলে সংক্ষেপে বলতে গেলে কি হবে? শিক্ষক বন্ধু সুলভ হবেন, কিন্তু পেশাগত সীমারেখা বজায় রাখবেন। অর্থাৎ স্যার, শিক্ষক বন্ধু হবেন না, কিন্তু বন্ধু সুলভ হবেন। ওকে, পরবর্তী প্রশ্ন, একজন দুর্বল ছাত্রকে বেশি সময় দিলে মেধাবীরা কি বঞ্চিত হন? না স্যার, একজন দক্ষ শিক্ষক এমনভাবে শ্রেণীকক্ষ পরিচালনা করেন যাতে কোনো শিক্ষার্থী বঞ্চিত না হয়, সেই ব্যালেন্সের প্রশ্ন। দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত সহায়তা দেওয়া মানে মেধাবীদের অবহেলা করা নয়। প্রত্যেকটি শিক্ষার্থীর শেখার গতি, তার শেখার আগ্রহ, শেখার সক্ষমতা একদম আলাদা। তাই শিক্ষককে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী শেখানোর কৌশল ব্যবহার করতে হবে। দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ব্যাখ্যা, অতিরিক্ত অনুশীলনের ব্যবস্থা করা যেতে পারে। আর মেধাবী শিক্ষার্থীদের জন্য উচ্চতর স্তরের প্রশ্ন, প্রকল্প মানে প্রজেক্ট আর কি, বা কোনো সৃজনশীল কাজ, এগুলো কিন্তু দেয়া যেতে পারে। শিক্ষকের কাজ সবাইকে একইভাবে পড়ানো নয়, বরং প্রত্যেকটি শিক্ষার্থীকে, যেহেতু তাদের নেবার ক্ষমতা আলাদা, আপনার ওই টপিকটি কেউ দ্রুত নিচ্ছে, কেউ দেরি করে নিচ্ছে, তাই প্রত্যেকটি শিক্ষার্থীকে তার সর্বোচ্চ সম্ভাবনা পর্যন্ত পৌঁছে দিতে হবে। এটা হচ্ছে মেন লাইন। প্রত্যেকটি শিক্ষার্থীকে তার সর্বোচ্চ সীমা পর্যন্ত পৌঁছে দিতে হবে। অর্থাৎ সংক্ষেপে, দুর্বলদের অতিরিক্ত সহায়তা দেব, মেধাবীদের জন্য সমানভাবে উন্নত শেখার সুযোগ নিশ্চিত করব। ব্যাস, ব্যালেন্স। যে কোনো বিতর্কমূলক এই ধরনের প্রশ্ন আসুক না কেন, এই ব্যালেন্স গুলো শিখুন। অর্থাৎ যেখানে নম্বর বেশি না শেখা বেশি, ব্যালেন্স। বন্ধুর মতো নাকি পিতার মতো, ব্যালেন্স, তাই না? এইগুলো সমস্ত কিছু কিন্তু রেডি করতে হবে। এই ধরনের ভিডিওগুলো যখন আপনারা দেখছেন, আশা করি নিজেরাই বুঝতে পারছেন যে উত্তর কি করে দিতে হয়। এগুলোকে
ভালো করে রেডি করুন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, পিডিএফ এর নম্বর দেয়া আছে স্ক্রিনে, সেখান থেকে পিডিএফও কালেক্ট করতে পারেন, কিন্তু রেডি করুন। আপনাদের একটাই কথা বলবো যে নোটিফিকেশন চলে আসলে আর সময় পাবেন না। সেই কারণে 19 এর ইন্টারভিউ প্রস্তুতি একদম তুঙ্গে রাখুন, ঠিক আছে? ভিডিওটি ভালো লেগে থাকলে, লেগেছে তো জানি অবশ্যই, লাইক করো, কমেন্ট করো এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছয়। কারণ এত ছোট্ট একটি ভিডিওতে এত ইনফরমেশন এবং স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার্স শৌকতস ডায়েরি তোমাদের এনে দিচ্ছে রোজ। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছয়। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।